আসসালামু আলাইকুম। কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের বাড়ির সবাই ভালো আছে? তোমার আব্বু আম্মু সকলে? আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু আন্টি, দেশের যা অবস্থা জানেনই তো। অতিবৃষ্টির কারণে বন্যার কারণে সবাই বেশ বিপদে পড়ে যাচ্ছে। বাড়ির উঠোনে অনেকটা পানি উঠে গেছে। এটা নিয়ে সবাই টেনশনে আছে। এমনিতে বাকি সব ঠিকঠাক। হ্যাঁ, খুবই দুঃখজনক কথা। চিন্তা করো না, সাবধানে থাকবে। আল্লাহ নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবেন। তা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, ভেতরে এসে কথা বলো। না আন্টি, আর ভেতরে যাব না। আপনি বরং রুকাইয়াকে একটু ডেকে দিন। আমরা সবাই মিলে স্কুলে যাব তো, দেরি হয়ে যাচ্ছে। কি বলো? এখন তো বন্যার মৌসুম, এখন না গেলে হয় না? এমনিতেও পানি, তার উপর আবার বন্যা, সাপটাপের ভয়, সব মিলে খুবই বাজে অবস্থা। যেতেই হবে। হ্যাঁ মা, যেতে হবে, কারণ আমাদের আর 1 মাস পরেই পরীক্ষা। হ্যাঁ, পানি উঠে গেছে, চলাচলে কষ্ট হচ্ছে, তার উপর সাপের ভয়। সবই ঠিক আছে, কিন্তু তবু অল্প কিছুদিন তো একটু কষ্ট করে হলেও আমাদেরকে স্কুলে যেতেই হবে। অবশ্য আমাদের ওই দিকটা অত একটা পানি ওঠেনি, তাছাড়া আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাদেরকে যেতেই হবে। ওই তো রুকাইয়া চলে এসেছে, আর দেরি করা যাবে না। হ্যাঁ, আপনি প্লিজ না করবেন না। স্কুলে মূলত বন্যা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমাদের কাজ আছে। যেতে দেন প্লিজ। আচ্ছা যাবে, কিন্তু তার আগে শোনো, ভারী বৃষ্টিপাতের মৌসুমে, বিশেষ করে বন্যার সময় প্লাবিত এলাকায় জনসাধারণ সবচেয়ে বড় আতঙ্ক সাপের উপদ্রব। দেশে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর কারণে গ্রামাঞ্চলগুলো ঘন গাছপালা ও জলাবদ্ধতার কারণে এলাকাগুলো রীতিমতো সাপের আবাসস্থলে পরিণত হয়ে গেছে। অতিবৃষ্টির ফলে ক্রমশ বাড়তে থাকা পানির স্তরও এই বিষাক্ত সরীসৃপগুলোকে অপেক্ষাকৃত উঁচু ভূমিতে আশ্রয় নিতে বাধ্য করে। এতে করে প্রায় সময় এরা ঢুকে পড়ে মানুষের বসত বাড়িতে। তাই সতর্ক হওয়া প্রয়োজন। স্কুলে গেলেও এই সমস্ত কথা চিন্তা করেই একদম সাবধানে থাকবে। সবাই কিন্তু এখন বিপদে আছে। ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, আসছি। ওই তো ওরা সবাই চলে এসেছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি, কিন্তু বন্যা তো আর ভালো থাকতে দিল না। দেখো আমাদের স্কুলের কি অবস্থা হয়ে গেছে। টিনগুলো কেমন খুলে পড়ে আছে পানিতে। পানিও তো বেশ খানিকটা উঠে গেছে। আচ্ছা শোনো, এখন তো বন্যার সময়, প্রচুর সাপের উৎপাত ঘটেছে চারিদিকে। আমার মনে হয় আমাদের উচিত সবাইকে এই ব্যাপারে সতর্ক করা। গ্রামের অধিকাংশ মানুষই জানে না যে সাপের উৎপাত প্রতিরোধে তাদের কি করা উচিত, কিংবা সাপে কামড়ালে কি করা উচিত। বন্যার সময় মানুষ যতটা না ডুবে মারা যায়, সাপের কামড়ে তার চেয়ে বেশি মানুষ মারা যায়। একদম ঠিক বলেছ। গ্রামের মানুষ মনে করে যে সাপের কামড়ে হয়তো আর বাঁচানো যাবে না, কিন্তু এমন অনেক তথ্য আছে কেউ জানে না। আমাদের উচিত সেগুলো প্রচার করা। তাহলে চলো আমরা 2-1 দিন স্কুল করা বন্ধ রাখি। আমাদের বাবা মা যদি জানতে পারে আমরা পুরো গ্রামে বন্যার মধ্যে ঘুরে বেড়াচ্ছি, তাহলে আমাদেরকে যেতে দিবে না। স্কুল থেকে যেতে হবে। মিথ্যা বলা হয়ে গেল না এটা? তাও ঠিক আছে, এখন চলো। সেটা আমরা ম্যানেজ করে নিব পরে। সবাই মিলে বললে ওনারা ঠিক বুঝবে। ওখানে অনেক কান্নাকাটি কেন করছে? মনে হচ্ছে ওখানে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরে তোমরা সবাই এখানে স্কুলে যাওনি? গিয়েছিলাম ম্যাডাম, পরে চলে আসি। আসলে গ্রামে সাপের অনেক উৎপাত বেড়েছে, সেটা নিয়েই আমরা কিছু কথা বলতে চেয়েছিলাম। বাহ, এটা তো বেশ ভালো উদ্যোগ। এই যন্ত্রণায় তো সবাই শেষ হয়ে গেল। কিন্তু ম্যাডাম, এখানে কি হয়েছে? এরকম করে কান্না করছেন কেন দাদি? আর কইস তা রুমা, আমাদের সবার তো তাও একটু ভালো অবস্থা, কিন্তু বুড়িমার, তার খবর তো সবাই জানে। দেখ অবস্থা, গত রাতের বৃষ্টি ঝড় তুফানে ওনার ঘরবাড়ি সব কেমন ভাঙ্গা চুইরা পইড়া গেছে।
আর তার চেয়েও কষ্টের কথা কি জানোস? ওনার 2টা ছাগল ছিল, ওগুলো কষ্ট কইরা লালন পালন কইরা তাদের দুধ বিক্রি কইরা উনি কোনো মতে 2 বেলা খাইতো। কিন্তু সেই ছাগলগুলোরে আবার সাপে কামড়াইয়া মাইরা ফেলছে। সবার বাড়িতে এখন সাপের উপদ্রব্য খুব বাইরা গেছে। বুড়িমার জন্য খুবই খারাপ লাগতাছে। আমার কি হবে এবার? আমার বাচ্চাদের খেয়ে নিল রে, সব শেষ করে দিল সাপের দলে। হ্যাঁ, আর বলো না, আমাদের ইমাম সাহেবও যখন মসজিদে যায় আশেপাশে নাকি অনেক সাপ দেখতে পায়। টেনশনে থাকি, আমাদের ঘরের আশেপাশেও সাপের উৎপাত বেড়ে গেছে। একবার সাপ কামড়ালে আর কিচ্ছু করার থাকে না। না না চাচি, এটা একদমই ভুল কথা। কে বলেছে কিচ্ছু করার থাকবে না? সাপে কামড়ালেও বাঁচার উপায় আছে। আর তাছাড়া সাপে কামড়ানোর আগে আগেই আমাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এইগুলো জানলে আমাদের সাপের উৎপাত অনেকটাই কমাতে পারতাম। এখনও ইচ্ছা করলেও কমানোর সুযোগ আছে, তাতে অনেক ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে যেতে পারি। সেইটা আবার কি, বল তো শুনি। হ্যাঁ চাচা, বর্ষাকালে সাপের সমতল ভূমি চাই বলেই আমাদের বাড়িঘরে ঢুকে পড়ে। আমরা যদি কিছু সুরক্ষার ব্যবস্থা নিতে পারি তাহলে আর ওদের আবাসস্থল থাকবে না। ওরা বংশবিস্তারও করতে পারবে না, ওদের আবাসস্থল নষ্ট হয়ে যাবে। সেটা আমিও জানি, কিন্তু ওনারা বুঝতে চাচ্ছে না। তোমরাই বলো, অবশ্য বুঝবে কি করে? বুড়িমার অবস্থা দেখে সবাই ভেঙে পড়েছে। প্রথমেই বাড়ির ভেতরে ও চারপাশে ছোট বড় যত ফাটল ও গর্ত আছে সব খুঁজে বের করে ভালোভাবে বন্ধ করতে হবে। বাড়ির কলাম, দেয়াল, দরজা ও জানালার চারপাশের ফাঁক বা ছিদ্রগুলোতে অনায়াসে যে কোনো সাপের জায়গা সুড়ঙ্গ হয়ে যায়। এই উন্মুক্ত জায়গাগুলো বন্ধের জন্য প্রয়োজনে পেশাদার সেবা নেওয়া যেতে পারে। হ্যাঁ, এরপর বাড়ির রান্নাঘরও পরিষ্কার করতে হবে। কেবল সাপের অনুপ্রবেশ থেকে মুক্তি পেতেই নয়, বাড়ির চারপাশ পরিষ্কার করা বৃহৎ পরিসরে একটি স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির জন্য জরুরি। বাড়ির আঙিনা পরিষ্কারের সঙ্গে সঙ্গে সাপের আবাসস্থল এবং খাদ্য যোগানের জন্য উপযুক্ত পরিবেশ নষ্ট হয়। ভাঙা গাছের গুঁড়ি ও আসবাবপত্র, কাঠ এবং লম্বা ঘাসের স্তূপ পরিষ্কারের সময় সাবধান থাকতে হবে। এমনকি ঝোপঝাড় ছেটে দেওয়া এবং আঙিনা ঝাড়ু দেওয়া সহ বাড়ির চারপাশের যাবতীয় বিশৃঙ্খলা দূর করার কাজগুলো অভ্যাসে পরিণত করা উচিত। ঘরগুলো নির্দিষ্ট দূরত্বে থাকলে ঘরগুলোর আবর্জনা এক এক করে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। সেগুলো নিয়মিত অপসারণ করা হচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখা দরকার। এই প্রতিরোধমূলক ব্যবস্থা ঘরবাড়িকে শুধু সাপ থেকে নয়, আরও নানা ধরনের ক্ষতিকর প্রাণী থেকে বাঁচাবে। কিন্তু এইসবই তো আমরা করি, তাও তো সাপের উপদ্রব কমছে না। না চাচি, শুধু এইটুকু করলেই চলবে না। বসত বাড়ির ভেতরে ও বাইরে ভালো করে পরিষ্কার করার পর সব খেয়াল রাখতে হবে যে উদ্ধৃত ময়লা আবর্জনা সঠিকভাবে অপসারণ হচ্ছে কিনা। অধিকাংশ ক্ষেত্রেই এই বর্জ্যগুলো বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ ও ইঁদুরের আবাসস্থল হয়ে ওঠে, আর এইভাবেই বসত বাড়ির আঙিনায় তৈরি হয় বিষাক্ত সাপের খাবারের উৎস। গ্রামাঞ্চলে ময়লা আবর্জনা পুড়িয়ে দিতে হয় বা মাটিতে পুঁতে ফেলতে হয়, আর শহরে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা নিয়ে যাওয়ার আগ পর্যন্ত নির্দিষ্ট ড্রামে মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে রাখতে হবে। বৃষ্টির মৌসুমে আর্দ্র আবহাওয়ায় ঘরের ভেতর ও বাইরের শুষ্ক পরিবেশ বজায় রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার। এর পরেও সাথে পরিবেশ রোধে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করা উচিত। সিঁড়িঘর, উঠান এবং ড্রেনের কাছাকাছি কোথাও জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। বাড়ির স্যানিটেশন ও পানি সরবরাহের পাইপগুলোতে ছিদ্র থাকলে তা খুঁজে বের করে দ্রুত মেরামত করতে হবে। পানি জমে স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টির আরও জায়গা রয়েছে, যেমন বেসমেন্ট, চিলেকোঠা, বাগান থাকলে গাছের গোড়া বা টব। এগুলোতে কোনোভাবেই দীর্ঘক্ষণ যাবৎ জলাবদ্ধ রাখা উচিত নয়। সম্ভব হলে ডিহিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। রান্নাঘরে তেল চিটচিটে ভাব বেশিক্ষণ রাখা ঠিক নয়। আর আমার মা বলেছে সাপ প্রতিরোধে কিছু উদ্ভিদ আছে। গাঁদা ফুল, কৃমিকার ও রসুনের শক্তিশালী গন্ধের কারণে এগুলো থেকে সাপ দূরে থাকে। ঘরের ভেতরে ও বাইরে আঙিনায় যত্ন করে রাখলে সাপের অনুপ্রবেশ ঠেকাতে এগুলোই যথেষ্ট হবে। তবে এই উদ্ভিদগুলো নিয়মিত পুনঃপ্রয়োগের প্রয়োজন হবে, বিশেষ করে ভারী বৃষ্টির পরে। ঘরবাড়ি থেকে সাপকে দূরে রাখার ক্ষেত্রে এই উপকারী উদ্ভিদগুলো ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের সেরা বিকল্প। আবার সাপ প্রতিরোধী তেল ব্যবহার করা যেতে পারে। উপকারী উদ্ভিদগুলোর পাশাপাশি এমন কিছু তেল আছে যেগুলো বৈশিষ্ট্যগত কারণেই সাপ তাড়াতে পারে। হ্যাঁ, সিডারউড, দারুচিনি ও লবঙ্গের তেল তাদের সাপ প্রতিরোধক গুণাবলীর জন্য সুপরিচিত।
এই তেলগুলোতে পানি মিশিয়ে পাতলা করে তা স্প্রে করতে হবে বাড়ির সীমানায় প্রবেশপথে, ঘরের ভেতরে ও বাইরের বিভিন্ন কোণে। এই দ্রবণটি প্রয়োগের ক্ষেত্রেও নিয়মানুবর্তিতার পরিচয় দিতে হবে। বৃষ্টির পরপরই ব্যবহার করা হলে এগুলোর সুফল পাওয়া যায়। সাপ তাড়ানোর জন্য এই প্রাকৃতিক নির্যাসগুলো উৎকৃষ্ট, কেননা এই তেলগুলো মানুষের জন্য একদমই বিষাক্ত নয়, বরং স্বাস্থ্যকর। আর্দ্র মৌসুমগুলোতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সাপ তাড়ানোর আরেকটি কার্যকর উপাদান হলো ভিনিগার দ্রবণ। সাপ ভিনিগারের তীব্র গন্ধ সহ্য করতে পারে না, স্বভাবতই এই গন্ধ বাড়ির সীমানায় ঢুকতে সরীসৃপগুলোকে বাধা দেয়। বাহ, আজকে তো অনেক কিছু নতুন জানলাম। আমার মনে হয় আমরা ইচ্ছা করলে সাপের হাত থেকে রেহাই পাইতে পারি। হ্যাঁ চাচা, সাথে আরও কিছু কাজ আছে। বসতবাড়ির চারপাশে উঁচু গাছের সঙ্গে লাইট লাগানো বা ল্যাম্প পোস্ট বসানো যেতে পারে। সাপ সাধারণত নিশাচর প্রাণী, তাই যতটা সম্ভব তারা আলোকিত অঞ্চলগুলো এড়িয়ে চলে। এগুলো কোনোটি উচ্চশ্রাব্যতার পাল্লার শব্দ নির্গত করে, যা সাপের জন্য অসহনীয়। সাপ মূলত শব্দ বা অনুকম্পনের ভয়ে পালিয়ে যায়। তোমাদের অনেক ধন্যবাদ। আমরা তো এসব জানতামই না। হ্যাঁ, টুকটাক জানতাম, কিন্তু সুন্দর করে আলোচনা করে দিয়েছো। এখন সব কিছু মাথায় ঢুকেছে। তাছাড়া ঘরের চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিলে সাপ প্রবেশ করতে পারবে না। লাল রঙের লাইফবয় সাবানের টুকরো করে ঘরের চারদিকে ছিটিয়ে রাখুন, সাপ কাছেও আসবে না। সালফারের গুঁড়ো ঘরের চারপাশে ছিটিয়ে দিন, এতে সাপের চামড়ায় জ্বালা করবে, ফলে সাপ প্রবেশ করবে না। আর রাতে ঘুমানোর আগে মশারি টানাতে হবে। দিনেও ডেঙ্গু মশা থেকে সাবধানে থাকতে হবে। সঙ্গে জুতা ও জামা কাপড় পরার সময় ভালোভাবে দেখে পড়তে হবে। এছাড়া এই সময় ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে, তাই বিশুদ্ধ পানি গ্রহণ করতে হবে এবং খাবার স্যালাইন সংগ্রহে রাখুন। আর সাপের কামড় খাইলে কি করব সেটা কেউ বললা না। দেশে প্রতি বছর অনেক মানুষ সাপের কামড়ে মারা যায়, বিশেষ করে বন্যার সময় এই আশঙ্কা বাড়ে। এই যে আমার ছাগল দুইটা একমাত্র ডাল ছিল, আমার কাছে তারা আমার জন্য পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মতোই ছিল। এই মৃত্যু আমরা কি করে প্রতিরোধ করতে পারি? পারবো দাদিমা, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে কিভাবে মানুষ সাপের কামড় শিকার হয়। যেমন মাঠে মাছ ধরতে গিয়ে রাতের বেলা অন্ধকার রাস্তায় চলার সময়, কারণ সাপ সাধারণত রাতের বেলায় চলাচল বেশি করে। মুরগির বা হাঁসের ঘরে সাপ ডিম বা মুরগির বাচ্চা খেতে এলে, গরমের সময় বারান্দায় বা উঠানে ঘুমালে। হ্যাঁ, তাই সাপে কামড়ালে কি করবেন? প্রথমে আতঙ্কিত হবেন না, কারণ সাধারণ সাপে কাটার পর 25% মানুষের শরীরে বিষক্রিয়া হয়। যেই জায়গা সাপ কামড়ে দিয়েছে সেই জায়গাটা নড়ানো যাবে না। পাতলা গামছা বা শাড়ি কাটা অংশ দিয়ে হালকা করে বেঁধে দিতে হবে। আক্রান্ত স্থান নড়াচড়া করলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়বে। রোগীকে ঝাড়ফুঁক ও কবিরাজি করা, সাপে কাটার জায়গা ব্লেড দিয়ে কেটে ফেলা ইত্যাদি করা যাবে না। দেশের বেশিরভাগ সাপই অবিষাক্ত। এছাড়াও সাপে কাটা রোগীর মধ্যে মাত্র 25% শরীরে বিষক্রিয়া হয়। তাই যেসব রোগীর শরীরে সাপের বিষক্রিয়া হয় না, তাদের কবিরাজি চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে যাবে। কিন্তু যে রোগীর শরীরে বিষক্রিয়া হয়েছে, তাকে বিষ নিষ্ক্রিয় করার ওষুধ না দিলে মৃত্যু অবধারিত। এরপর রোগীকে দ্রুত কাছের হাসপাতাল, যেখানে সাপের বিষ নিষ্ক্রিয় করার ওষুধ দেওয়ার ব্যবস্থা আছে, সেখানে নিয়ে যেতে হবে। রোগীকে সাপের কামড়ানোর সময় থেকে 24 ঘন্টা পর্যবেক্ষণ করতে হবে। সাধারণত সাপে কামড়ানোর 24 ঘন্টার মধ্যে শরীরে বিষক্রিয়া হয়। এই সময়ের মধ্যে বিষক্রিয়ার কোনো লক্ষণ না হলে আর ভয়ের কোনো কারণ নেই। আমরা যদি এইটুকু মেনে চলতে পারি, তাহলে সাপের কামড়ের হাত থেকে বাঁচতে পারি। আর সতর্ক হয়ে চললে সাপের উপদ্রব থেকেও আমরা বাঁচতে পারি। হ্যাঁ, ওরা প্রথমে যেগুলো বলেছে সেগুলোর যথাযথ অনুসরণ করলে বর্ষা বন্যায় সাপের উপদ্রব থেকে ঘরবাড়ি সুরক্ষিত রাখার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হতে পারে। বিশেষত সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ঘরের ভেতরে ও বাইরে সর্বত্র পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। এর পাশাপাশি গর্ত ও ফাটল বন্ধ করা, বাড়ির চারপাশে বেষ্টনী দেওয়া ও পরিবেশ যথাসম্ভব শুষ্ক রাখা বেশ কার্যকরী পদক্ষেপ। উপরন্তু বিভিন্ন ধরনের সাপ প্রতিরোধক, আলো ও অনুকম্পনের কৌশলগত ব্যবহার অতিরিক্ত মাত্রা যোগ করতে পারে নিরাপত্তা ব্যবস্থায়। সর্বোপরি এই সতর্কতা অবলম্বনের সময় আশেপাশের সবাই একত্রিত থাকলে উপদ্রবের চরম মুহূর্তগুলো মোকাবেলা করা আরও বেশি সহজ হবে। অনেক সুন্দর কথা বলেছ। আমি অবাক হয়ে যাচ্ছি। এই ছোট ছোট বাচ্চাগুলো কত কি জানে আর কত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিল। দেখেছো,
আমরা বড়রা কত কিছুই জানি না। আপনাকেও ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদের প্রথম থেকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আসলে এই অবস্থা দেখে আমরা এতটাই ভেঙে পড়েছিলাম যে আপনার কোনো কথা আমরা খেয়ালই করিনি, অথচ আমাদের প্রথম থেকেই শোনা উচিত ছিল। আমরা যদি আগে থেকে এগুলো জানতাম, আজ আমার এই দুটো বাচ্চাকে আমি হারাইতাম না। গ্রামে গ্রামে কত বাচ্চা বুড়ো মানুষে যে সাপে কামড়াইতেছে, তাদের যে কি অবস্থা হইতাছে সেটা একবার ভাইবা দেখছো? মন খারাপ কইরো না গো। আল্লাহ না করুক আর কারো যেন এমন না হয়। আশা করি ওরা যেমনি বলেছে এমনি চলবো আমরা সবাই। হ্যাঁ, কিন্তু এজন্য সবাইকে এগুলো জানতে হবে। আপনারা যারা জেনেছেন সবাই সতর্ক হয়ে থাকবেন আর সবাইকে জানিয়ে দিবেন। আর বাচ্চারা, তোমাদেরকে অনেক ধন্যবাদ, সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছো। তোমাদেরকে এই সুন্দর উদ্যোগের জন্য আমি সাধুবাদ জানাই। কিন্তু এখানে থামলে চলবে না, আমাদের গ্রাম জেলা সব জায়গায় এগুলো ছড়িয়ে দিতে হবে, যাতে জানতে পারে সবাই আর সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। হ্যাঁ ম্যাডাম, অবশ্যই আমরা চিন্তা করেছি। আমরা প্রতিদিন বাড়ি বাড়ি আর গ্রামে গ্রামে গিয়ে এগুলো বলার চেষ্টা করব। আর সেই সাথে বন্যা প্রতিরোধে আমাদের ব্যবস্থা নিতে হবে। ছোট বাচ্চা, গবাদি পশু সবার দিকে খেয়াল রাখতে হবে, কেউ যেন আবার পানিতে না পড়ে যায় আর ডুবে না মারা যায়। এ সময় আমাদের সবার পাশে সবাইকে এগিয়ে আসতে হবে, আর বিপদ বেশি দেখলে আমাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। হ্যাঁ, তোমরা সবাই অনেক ভালো বলেছ। চলো আমরা তাহলে এবার অন্য গ্রামে যাই। হ্যাঁ, যাব। আর বুড়িমার ঘর যেহেতু ভেঙেছে, আমরা সবাই মিলে চাঁদা উঠিয়ে ঘরের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তোমাদের আল্লাহ বাসাক বাবা, তোমাদের মতো সন্তান যেন ঘরে ঘরে হয়। এখন আমার বুকের ভেতর অনেকটাই কষ্ট কমে গেছে। দোয়া করি আমার মতো আর কেউ যেন আদরে কিছু না হারায়, সবাই যত ভালো থাকে। বন্ধুরা, সতর্ক থাকুন আর সাপের উৎপাত থেকে বাঁচুন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রুকাইয়া এভাবে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মাদ্রাসায় যাচ্ছিল। তখনই তার সহপাঠী রুমা তাকে পেছন থেকে ডাকতে লাগে। এ কি রুকাইয়া, তুমি একা একা কি বলছো আর কার সাথে বা কথা বলছো? আসলে রুমা, আমি তো আল্লাহ তাআলাকে স্মরণ করছিলাম, তাই আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মাদ্রাসায় যাচ্ছি। ও আচ্ছা, আস্তাগফিরুল্লাহ বললে কি হয়? আস্তাগফিরুল্লাহ বললে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায় রুমা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করতেন। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তবুও তো তিনি 70 বার করে তওবা করতেন। আর আমরা তো জেনে না জেনে কত গুনাহ করি বলো। তাহলে আমাদের তো আরো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া দরকার। তাই তো আমি তওবা করছিলাম, আর তওবা করলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে আমিও আস্তাগফিরুল্লাহ পড়বো ইনশাআল্লাহ। গল্প করতে করতে তারা মাদ্রাসায় গিয়ে পৌঁছায় আর গিয়ে দেখে রাবেয়া প্রথম বেঞ্চে বসে আছে। আসসালামু আলাইকুম রাবেয়া, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো রুকাইয়া? আলহামদুলিল্লাহ। তুমি কখন এসেছো? এই তো আমি 5 মিনিট হলে এসেছি। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি আমি। 5 মিনিট হলো এসেছিস আর এসেই ফার্স্ট বেঞ্চে বসে পড়েছিস। তুই জানিস না এটা আমার জায়গা? এখানে রোজ আমি বসি। যা পেছনে যা। না না, আমি পিছনে যাব না, এটা আমার জায়গা। আজকে প্রথমে আমি মাদ্রাসায় এসেছি আর এই বেঞ্চে বসেছি, তাই এটা আমার জায়গা। আমি এখান থেকে একদম উঠবো না। রুকাইয়া, তুমি রুমাকে একটু বোঝাও, ও তো আমার উপর জুলুম করছে দেখছি। ইয়া আল্লাহ, তোমরা দুজনে সব কি শুরু করেছো বলো তো? একটা সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছো।
এভাবে তো তোমরা একে অপরের শত্রু হয়ে যাবে বন্ধুরা। তাছাড়া রুমা বন্ধু, তোমার কিন্তু রাবেয়ার সাথে জুলুম করা একদম উচিত হয়নি। জুলুমকারীকে আল্লাহ তাআলা একদমই পছন্দ করেন না। তুমি কেন রাবেয়ার সাথে এরকম করেছো? আর তাকে তুমি কেন সরে যেতে বলেছো? আমি ফার্স্ট বেঞ্চে প্রতিদিন বসি। আজকে শুধু আগে আসতে পারিনি বলে জায়গাটা পাইনি। যাই হোক, দোষ যখন আমি করেছি তাই আমি পেছনে গিয়ে বসছি। এই বলে রুমা পেছনে গিয়ে বসে পড়ে। দেখতে দেখতে মাদ্রাসা ছুটি হয়ে যায়। রুকাইয়া রাবিয়ার সাথে কথা বললেও রুমা আর রাবিয়ার সাথে একদমই কথা বলে না। একে রুমা, তুমি রাবেয়ার সাথে কেন কথা বলছো না? ওর সাথে আমি আর কি কথা বলবো? ওর সাথে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। এভাবে বলো না রুমা বন্ধু। রাবেয়া যা করেছে তা তো একদম ঠিক ছিল। ও তো আগে এসেছে, তাই ও ফার্স্ট বেঞ্চে বসেছে। কাল তুমি প্রথমে এলে, তুমিও ফার্স্ট বেঞ্চে বসবে। তুমি চুপ করো তো রোকাইয়া। সব সময় তুমি ওই রাবেয়াকেই সাপোর্ট করো। আমাকে আর বোঝাতে এসো না। আমি জানি রাবেয়ার সাথে তোমার খুব মিল, তাই তুমি ওকে কিছুই বলতে চাও না। ইয়া আল্লাহ, তুমি এসব কে বলছো কি রুমা? এমন কথা আমাকে তুমি বলতে পারলে? আমি তো শুধুমাত্র সত্যি কথাই বলেছি। হ্যাঁ, আমি জানি সত্যি কথার নামে তুমি রাবেয়াকে সাপোর্ট করছো। কিরে রাবেয়া, এখন কিছু বলছিস না কেন? হ্যাঁ, খুব মজা লাগছে এখন, তাই না? রোকাইয়ার সাথে যে মিল হয়েছে তোর, এবার খুশি তো তুই? খুব হাসি পাচ্ছে, তাই না? আমার থেকে ব্রেঞ্চ আর আমার বেস্ট ফ্রেন্ড দুটোকেই কেড়ে নিয়েছিস। তুমি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছো। রুকাইয়ার জন্য এতক্ষণ আমি তোমাকে কোনো কিছু বলিনি, বুঝতে পেরেছো তুমি রুমা? কিন্তু এখন আমি আর চুপ করে থাকবো না। এমন ভাবে কথা বলছো মনে হয় ওই ব্রেঞ্চটা তোমার বাবার। ব্রেঞ্চে কি কারো নাম লেখা আছে নাকি? হ্যাঁ, আমার বাবার নয়, মনে হয় তোর বাবার। আর হ্যাঁ, ওই ব্রেঞ্চে আমি কলম দিয়ে বড় করে নাম লিখে রেখেছিলাম। খুঁজলেই আমার নাম দেখা পাবি। ঝগড়াটে মেয়ে একটা। বিকেলে আমাদের মাঠে শুধু তোকে দেখলেই হলো, মেরে মেরে একেবারে গায়ে খাল তুলে নেব। বললেই হলো নাকি? আমি বুঝি তোমাকে আদর করব? আমিও তোমাকে চিমটি কাটবো, নয়তো খামচি দিব, আমি বলে দিলাম। আর যদি সেটাও না পারি তবে আমি তোমাকে কামড়ে দিব। তোমরা দুজন কি শুরু করেছো? তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা একে অপরের শত্রু। আমার দেরি হয়ে গেছে, থাকো তোমরা। আমি বাড়িতে গেলাম। এই বলে রুকাইয়া সেখান থেকে চলে যায়। আর রুকাইয়া চলে যাওয়াতে রুমা আর রাবেয়াও সেখান থেকে চলে যায়। বিকেলবেলা মাঠে এসে রুমা দেখে রাবেয়া একাই দোলনায় বসে আছে। এই, তুই এখান থেকে ওঠ, ওঠ বলছি। এটা আমার বড় আপুদের মাঠ। এখানে আমি তোকে একদম খেলতে দেব না। আমি 100 বার খেলবো, তাতে তোমার কি? হ্যাঁ, তুমি খুব বাজে। তুমি আমার সাথে একদম কথা বলবে না। চলে যাও এখান থেকে, চলে যাও রুমা। আমাদের মাঠে খেলতে এসে আমাকেই তুই চলে যেতে বলিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে রুমা পাশে থাকা একটি লাঠি দিয়ে রাবেয়ার মাথায় আঘাত করে। আর সাথে সাথে রাবেয়ার মাথা ফেটে যায়। আম্মি জান, আম্মি জান, আব্বু জান, ও আব্বু জান, কোথায় তোমরা? এক্ষুনি এসো, আমাকে বাঁচাও। আমার যে খুব কষ্ট হচ্ছে। দূর থেকে এসব দৃশ্য রুকাইয়া দেখতে পায়। রুকাইয়া দ্রুত রাবেয়ার কাছে আসতে রুমা বলে ওঠে, এখান থেকে পালাও, পালাও রুকাইয়া, পালাও। কেউ দেখলে আমাদের হালুয়া টাইট করবে, পালাও। ইয়া আল্লাহ, রাবেয়ার মাথা থেকে অনেক রক্ত ঝরছে। ওকে এই অবস্থায় রেখে যাওয়াটা আমাদের একদমই ঠিক হবে না রুমা। ও তো আমাদের বন্ধু। এসব বাদ দিয়ে তাড়াতাড়ি চলো।
এই বলে রুমা রুকাইয়াকে নিয়ে রুকাইয়াদের বাড়িতে চলে যায়। এইদিকে ওমর ফারুক রাবেয়ার এমন অবস্থা দেখে তাকে হাসপাতালে নিয়ে যায়। আমি জান আমাকে আমাকে এক গ্লাস পানি দিন। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। তোমরা এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমাদের? এরপর রুকাইয়া তার মাকে সব কথা খুলে বলে। ইয়া আল্লাহ, রুমা, এটা তুমি একদম ঠিক করনি মা। সুযোগ পেয়ে তুমি ক্ষমতার অপব্যবহার করেছো। আর তাছাড়া তুমি রাগের বশে এমন কাজ করেছো ঠিক আছে, কিন্তু তুমি রাবেয়াকে একা ফেলে কেন চলে এলে বলো তো? অসুস্থ ব্যক্তিকে ফেলে চলে এসে তোমরা একদম ঠিক কাজ করনি। আল্লাহ তাআলা তোমাদের দুজনকে যে ক্ষমা করবেন না। তোমরা অনেক বড় অন্যায় করেছো মা। না জানি রাবেয়ার এখন কি অবস্থা। হাফসার এমন কথা শুনে রুমার মনে অনেক ভয় হয়। সে তার ভুল বুঝতে পারে। রুমা রুকাইয়াকে নিয়ে রাবেয়ার কাছে যায়। তারা গিয়ে দেখে সেখানে রাবেয়া নেই। তারপর তারা খোঁজ নিয়ে জানতে পারে রাবেয়া হাসপাতালে। এরপর তারা দুজন রাবেয়ার কাছে চলে যায়। আমাকে মাফ করে দিও রাবেয়া, আমি খুব বড় ভুল করেছি। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, আর কখনো এমনটা হবে না বন্ধু। তুমিও আমাকে ক্ষমা করে দিও রুমা। আমিও তো তোমাকে অনেক উল্টাপাল্টা কথা বলেছি। আজ থেকে আমি আর কখনোই তোমার সাথে খারাপ আচরণ করব না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুক। আমিন।